সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দিনাজপুরে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে 4 জনের মৃত্যু, হবিগঞ্জ ও মাগুরায় সড়কে নিহত 5 জন। কুয়েটে শিক্ষকদের অবস্থান কর্মসূচি, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক ধর্মঘটে শিক্ষকরা। অনন্য রেকর্ড গড়লেন শাকিল, 84 দিনে কক্সবাজার থেকে হেঁটে উঠলেন এভারেস্টের চূড়ায়। দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। সকালে দিনাজপুর ঠাকুরগাঁও সড়কের বাবলু ফার্মের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে মাইক্রোবাসটি দিনাজপুরে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়, আহত হন 7 জন। আহতদের মধ্যে পরে আরও 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহতরা হলেন ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর জুলফিকার আলী, সহকারী অডিটর ইমরুল হোসেন ও দেলোর হোসেন এবং গাড়ি চালক মানিক হোসেন। এদিকে মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু সহ 2 জন নিহত হয়েছে। আর হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 3 জন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন তার কর্মী সমর্থকরা। একই সাথে চলে ব্লকেট কর্মসূচি। 5ম দিনের এই আন্দোলনে যোগ দিতে সকাল থেকেই নগর ভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। তারা সড়ক অবরোধ করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এক উপদেষ্টার কারণেই ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হবে ততদিন একইভাবে নগর ভবনের সামনে তারা আন্দোলন চালিয়ে যাবেন। গত 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পর ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। রাজধানীর ভাটারা থানার একটি মামলায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী 22 মে তারিখ ধার্য করেন বিচারক। সকালে নুসরাত ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতে উপস্থাপন করা হলে বিচারক এই আদেশ দেন। এর আগে রোববার সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে তুলে দেওয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে। এরপর একই দিন বিকেলে ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে এই অভিনেত্রীর বিরুদ্ধে। ফারিয়া ছাড়াও মামলায় আসামি করা হয় 17 জনকে। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু দুষ্কৃতকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে। কোনো নিরীহ লোক যাতে কোনো অবস্থাতেই শাস্তি ভোগ না করেন সে বিষয়ে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। দুষ্কৃতকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, যে কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনা বিব্রতকর বলে মনে করছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। বেলা 11টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ফারুকী বলেন, সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেটার ওভার নার্ভাসনেস থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের মতো ঘটনা ঘটে থাকতে পারে। অন্তর্বর্তী সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে সংস্কৃতি উপদেষ্টা লেখেন, সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে সরকারের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পদ্মার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে সরকার কাজ করছে।
যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে। রাজশাহীর চারঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দেশে বালুর দস্যুতা এবং মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এগুলো বন্ধের ব্যাপারে প্রশাসনকে 10 দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। একসময়ের প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। জন্য ভরাট হয়ে যাওয়া বড়াল নদের 18 কিলোমিটার পুনর্খনন করা হবে এবং নদী মুখের স্লুইস গেট অপসারণ করা হবে। এটা আমাদের ন্যায্য হিস্সা, কাজে এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। আমরা সমস্ত কাগজপত্র সবকিছু তৈরি করাই হচ্ছে, নিয়মিত করা হবে, কিন্তু এই চুক্তিটা নবায়নের কথা এই মুহূর্তে তোলার কোনো প্রয়োজন নেই। আমরা মনে করি 1.5 বছর সময় আছে, তখন তোলা। দেশে এই মুহূর্তে দ্বৈত এনআইডি-ধারী কেউ নেই বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। একই সাথে ডেটা সেন্টারের নিরাপত্তায় কারিগরি কাজ চলমান রয়েছে বলেও নিশ্চিত করেছেন মহাপরিচালক। হুমায়ুন কবির বলেন, 586 জন দ্বৈত এনআইডি-ধারীদের প্রথমটি রেখে দ্বিতীয়টি এরই মধ্যে বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি নাগরিকদের এনআইডির তথ্য ফাঁস হওয়ার প্রশ্নে ডেটা সেন্টারের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম গুরুত্বপূর্ণ এই তথ্যের নিরাপত্তা নিয়ে কাজ করছে। কমিশনের সিদ্ধান্ত ক্রমে, সচিবালয়ের নির্দেশনা ক্রমে এই প্রথমটি রেখে আমরা দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এখন এই মুহূর্তে আমাদের জানা মতে 2টি এনআইডি আর কারো নেই। যদি এইটা আইডেন্টিফাই হয় কারোর ব্যাপারে, তাহলে আমরা ঠিক একই নিয়মে একই ব্যবস্থা গ্রহণ করব। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে এক কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময় নির্বাচন কমিশন ভোট আয়োজন করতে সম্পূর্ণ প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। 6টি গ্রুপে কর্মশালায় অংশ নেন রাজশাহী বিভাগের 70 জন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তারা। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় কলাকৌশল সম্পর্কে কর্মশালায় আলোচনা করা হয়। আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। কাজে সরকারের ওই আদেশের, ওই অর্ডারের ধারাবাহিকতায় শুধু আমরা তাদের পলিটিক্যাল পার্টির যে রেজিস্ট্রেশনটা, নিবন্ধনটা আমরা শুধু স্থগিত করেছি। সেই দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে। আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। আজ কুয়েটে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। দুপুর 12টা থেকে বেলা 1টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকরা অবস্থান নেন। এই সময় 19 ব্যাচের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের যে কোনো কর্মসূচিতে তাদের সমর্থন রয়েছে। গুটি কয়েক শিক্ষার্থীর জন্য তাদের শিক্ষাক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অপরদিকে শিক্ষক সমিতি আগামীকাল 11:30টায় পুনরায় অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন। শিক্ষক সমিতির আন্দোলনে কর্ণপাত না করে কুয়েট ভিসি বেলা 11:30টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন। এ সময় একজন সিনিয়র শিক্ষককে দায়িত্ব পালনের আহ্বান জানালে তিনি সেই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। সমুদ্র পৃষ্ঠ থেকে পায়ে হেঁটে সবচেয়ে কম সময়ে বেশি পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল। সোমবার নেপাল সময় সকাল 6:30টায় 7ম বাংলাদেশি হিসেবে শাকিল এই কীর্তি গড়েন বলে জানিয়েছে তার নেপালি ট্রাভেল এজেন্সি। তার ফেসবুক পেজ থেকেও জানানো হয় শাকিল সুস্থ আছেন। এভারেস্ট আরোহণ করে ক্যাম্প 4-এ ফিরেছেন, তবে নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। গত 25 ফেব্রুয়ারি C2 সামিট শীর্ষক অভিযানে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে এভারেস্ট চূড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করেন শাকিল। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও মুন্সিগঞ্জ হয়ে 12 দিন পর পৌঁছান ঢাকায়। 29 মার্চ পঞ্চগড়ে হয়ে ভারতে প্রবেশ করেন ইকরামুল। সেখানকার জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে 31 মার্চ পা রাখেন নেপালে। এভাবে 1400 কিলোমিটারের বেশি পথ হেঁটে গত 29 এপ্রিল এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান ইকরামুল হাসান শাকিল। এবার QSL চট্টগ্রাম সংবাদ।
বৈদেশিক বাণিজ্যিক জাহাজে চাকরিতে জটিলতা থেকে অবসান পেতে চাঁদপুর সহ দেশের ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির 6টি কেন্দ্রের শিক্ষার্থীরা একযোগে শাটডাউন কর্মসূচি পালন করছেন। মেরিনো শিপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে সকাল থেকে শাটডাউন কর্মসূচি পালন করেন তারা। এই সময় চাঁদপুর সদরের গাছতলা সেতু এলাকায় ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ক্যাম্পাসের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানা ধরনের স্লোগান দেন। দ্রুত এসব দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। যশোর শহরের শঙ্করপুর এলাকায় খেলার সময় ককটেল বিস্ফোরণে এক শিশু নিহত এবং 2 শিশু আহত হয়েছে। স্থানীয়রা জানান, শহরের ছোটনের মোড় এলাকায় বাসার পাশে একটি খোলা মাঠে খেলতে গিয়ে টেপ পেঁচানো অবস্থায় বলের মতো বস্তু কুড়িয়ে পায় শিশু খাদিজা। পরে সেটি বাসায় এনে ভাই বোনদের সঙ্গে খেলতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে খাদিজা, সজীব ও আয়েশা গুরুতর আহত হয় এবং আয়েশা সামান্য আঘাত পায়। পরে তাদের যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খাদিজা ও সজীবকে ঢাকায় পাঠায়। পথেই খাদিজার মৃত্যু হয়। ঘটনার পর সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁর খামারিরা পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে খামারিরা প্রাকৃতিকভাবে মোটা তাজাকরণ করছেন গরু, ছাগল, ভেড়া, গাড়ল ও মহিষ। নওগাঁর 11টি উপজেলায় ছোট বড় 30,000-এর বেশি খামারি এবার গবাদি পশু পালন করছেন। ঈদুল আজহা উপলক্ষে এগুলো তোলা হয় বিভিন্ন পশুর হাটে। তবে অনেক ক্রেতা খামার থেকেই পশু ক্রয় করছেন। এসব খামারে 450 থেকে 500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কোরবানির পশু। এখানে 110টা সার আমরা প্রাকৃতিকভাবে খাদ্য দিচ্ছি। খাবার দাবার অনেক কিছু দাম, অনেক কিছু বেড়ে চলছে। বাজারে যেগুলো বিভিন্ন উপাদান আমরা কেনাকাটা করতেছি, এগুলোর রেট একটু বেশি হওয়ার কারণে আমরা যদি এই পবিত্র ঈদুল আজহাতে মানে সঠিক মূল্য না পাই তাহলে আমরা লাভবান হতে পারবো না। ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে গবাদি পশু প্রস্তুত করতে খামারিদের সার্বক্ষণিক পরামর্শ দেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এই নিয়ে জনসচেতনমূলক বিভিন্ন সভা করেছি যেন ন্যাচারাল উপায়ে তারা হৃষ্টপুষ্ট করতে পারে, কোনো প্রকার হরমোন বা স্টেরয়েড যেন তারা ব্যবহার না করতে পারে। আশা করি এবার যে গরুগুলো হবে সেগুলো প্রাকৃতিক উপায়ে বেশি উৎপাদিত গরুগুলোই জনগণ পাবে। স্থানীয় চাহিদা পূরণের পর বাকি পশু অন্যান্য স্থানে বিক্রির আশা খামারিদের। বাইরে থেকে যে সমস্ত ক্রেতা এবং বিক্রেতা আমাদের জেলায় আসবে, ব্যাপারীরা আসবে, তারা যেন নির্বিঘ্নে আমাদের এই অতিরিক্ত যে পশুগুলি রয়েছে তারা তাদের পছন্দসই পশুটা কিনে যাতে নির্বিঘ্নে তারা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে। আমরা আশা করতেছি এবছর প্রায় 10 থেকে 12,000 কোটি টাকার ট্রানজেকশন শুধু নওগাঁ জেলাতেই আমাদের এই গবাদি পশু বিক্রির মাধ্যমে আমাদের খামারিগণ পেয়ে যাবে। চলতি বছর নওগাঁ জেলায় কোরবানির জন্য গবাদি পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে 7,88,320টি। দীপ্ত, বার্তাকক্ষ। গোবিন্দভোগ, গোপালভোগ ও গোলাপখা সামে সয়লাভ সাতক্ষীরার বাজার। তবে বাম্পার ফলন হলেও জেলায় হিমাগার না থাকায় সংরক্ষণ করা যাচ্ছে না। বাগানীরা জানিয়েছেন, দাম কমে যাওয়া আর আড়তদারদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ায় আশানুরূপ লাভ করা যাচ্ছে না। আবহাওয়া ও মাটির বিশেষ গুণের কারণে দেশের অন্যান্য জায়গার তুলনায় আগেভাগেই পাকে সাতক্ষীরার আম। জেলায় বিষমুক্ত উপায়ে চাষ করা গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, হিমসাগর, ন্যাংড়া ও আম্রপালি আমের চাহিদা আছে দেশ ও বিদেশে। সাতক্ষীরার সুলতানপুর, বড়বাজার, আশাশুনি, কলারোয়া, তালা, কালীগঞ্জ সদর ও দেবহাটার বাজারগুলোতে চাহিদার তুলনায় বেশি আম ওঠায় কমেছে দাম। বাগানীরা জানান, আড়তদারদের কাছ থেকে গাছ পরিচর্যার জন্য দাদন নেওয়া, আম বিক্রির জন্য সময় কম পাওয়া এবং জেলায় হিমাগার না থাকায় আশানুরূপ দাম পাচ্ছেন না তারা। অত্যাধিক সুন্দর এবং সুমিষ্ট কেমিক্যাল মুক্ত সর্বোৎকৃষ্ট মানের একটি আম সবসময় পাওয়া যায় সাতক্ষীরা থেকে। স্থানীয় বাজারও একটু খুব ভালো না, 2200 টাকা বাজার। 2200 টাকা আম বেচলে আমাদের খুব একটা পথ হবে না, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যদি সরকারি কৃষি প্রণোদনা বা কৃষি ঋণ আমরা পেতাম তাহলে আড়তদার যে উপসত্ত্বটা ভোগ করে সেটা সরকার করলে সরকারও লাভবান হতো, আমরাও মধ্যে পড়ে লাভবান হতাম। সরকারি ভাবে যদি হিমাগার নির্মাণ করা যেত তাহলে কৃষক ধাপে ধাপে এই আমগুলো হিমাগার থেকে বাইর করে বিক্রি করে
কৃষক লাভবান হতো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে চলতি মৌসুমে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 মেট্রিক টন। যে কোয়ালিটি আছে সেটা যেন বজায় রাখতে পারে এই লক্ষ্যে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং উন্নত যে প্রযুক্তিগুলো আছে যেমন আমের ব্যাগিং করা, তারপরে সার ব্যবস্থাপনা, সেগুলোর মাধ্যমে আমরা আমের যে কোয়ালিটি আছে সেটা বজায় রাখার চেষ্টা করছি। সাতক্ষীরায় এবার 4,135 হেক্টর জমিতে প্রায় 5,000 বাগানে আমের ফলন হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। 10 সপ্তাহের কঠোর অবরোধের পর গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। উপত্যকাটিতে খাদ্য সংকট দূর করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে গাজা জুড়ে আক্রমণ তীব্র করেছে ইসরায়েল। খান ইউনিসের দক্ষিণাঞ্চলীয় এলাকায় 1 ঘণ্টাতেই কমপক্ষে 30 বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এলাকাটির নাসের হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় সোমবার ভোরে কমপক্ষে 28 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ক্যান্সারে আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা এরই মধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। রোববার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে তার কার্যালয়। বিবৃতিতে জো বাইডেনের দপ্তর জানায়, গত সপ্তাহে প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন 82 বছর বয়সী বাইডেন। তখন পরীক্ষা নিরীক্ষা করে গত শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। বাইডেনের শনাক্ত হওয়া ক্যান্সার বেশ আগ্রাসী ধরনের। এই ধরনের ক্যান্সার উচ্চ গ্রেড হিসেবে বিবেচিত এবং খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞরা। তবে এই ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হয় এর চিকিৎসা সম্ভব। বিবৃতিতে জানানো হয়েছে, বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন। চলমান বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত টি-20 সিরিজে যোগ হলো আরও একটি ম্যাচ, যা অনুষ্ঠিত হবে আগামী 21 মে বুধবার। বিষয়টি নিশ্চিত করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। ফলে আজ রাতের ম্যাচটি হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। শুরু হবে ঢাকার সময় রাত 9টায়। প্রথম ম্যাচে বাংলাদেশ জেতায় আজকের ম্যাচে জয় পেলে সিরিজ জয় নিশ্চিত করবে অতিথিরা। বাড়তি একটি ম্যাচ যোগ হয় সিরিজে ফিরতে মরিয়া চেষ্টা চালাবে সংযুক্ত আরব আমিরাত। শেষ করব দীপ্তর সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। দিনাজপুরে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে 4 জনের মৃত্যু। হবিগঞ্জ ও মাগুরায় সড়কে নিহত 5 জন। কুয়েটে শিক্ষকদের অবস্থান কর্মসূচি। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক ধর্মঘটে শিক্ষকরা। অনন্য রেকর্ড গড়লেন শাকিল। 84 দিনে কক্সবাজার থেকে হেঁটে উঠলেন এভারেস্টের চূড়ায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরবো সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।